তুচ্ছ ঘটনায় ফের রণক্ষেত্র। সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুর, আহত বেশ কয়েকজন। বিয়ারিং প্যাডের আঘাতে নিহত কালামের পরিবারে আহাজারি। নারায়ণগঞ্জে প্রথম জানাজা, আজ শরীয়তপুরে দাফন। আগারগাঁও থেকে শাহবাগ মেট্রো রেল চলাচল বন্ধ। বিএনপি বা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি, চলছে প্রার্থী তালিকার কাজও, জানালেন আখতার হোসেন। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম নেতাদের জোটের রূপরেখা। চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করছে সংঘবদ্ধ চক্র, অভিযোগ বিজিএমইএর। চক্রান্তে প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। এবং লক্কর ঝক্কর বাস দাপিয়ে বেড়াচ্ছে সড়ক, সিরিজ অভিযানেও মেলেনি সুফল। মেয়াদ নির্ধারণের সময়সীমা বাড়ানোর দাবি, ফিটনেসহীন গাড়ি চলার দায় বিআরটিএর, বলছেন বিশেষজ্ঞ। সকালের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পুরো এলাকা। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে আহত হন বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। মধ্যরাতে সাভারের বিরুলিয়ার খাগানা এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আগুন দেয়া হয় বাসে। রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে তুচ্ছ ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ৯টায় সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় ভাঙচুর চালায়। ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, এতে আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, সাভার। মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে প্রাণ হারানো আবুল কালামের পরিবারে চলছে মাতম। ছোট দুই সন্তানকে নিয়ে দিশেহারা তার স্ত্রী। কোনো সান্ত্বনাই থামাতে পারেনি ছেলে হারানো মায়ের আর্তনাদ। নারায়ণগঞ্জে প্রথম জানাজায় অংশ নেন শত শত মানুষ। দ্বিতীয় জানাজা শেষে সোমবার শরীয়তপুরে নিজ গ্রামের বাড়িতে দাফন করা হবে কামালকে। নিহতের পরিবারের দায়িত্ব নিতে সরকারের প্রতি দাবি এলাকাবাসীর। স্বামী আবুল কালামকে সকালে বিদায় দিতে মন সায় দেয়নি স্ত্রী পিয়ার, তারপরও কাজের তাগিদে দিতে হয়েছে। তবে কে জানতো এই বিদায় হবে শেষ বিদায়। নারায়ণগঞ্জের বাসায় ফিরল আবুল কালামের নিথর দেহ। প্রিয়া হলো স্বামীহারা, ছোট দুই সন্তান হারালো বাবাকে। পারিসা ও আব্দুল্লাহ এখনো জানেই না তাদের বাবা আর বেঁচে নেই, যার অভাব কোনো কিছু দিয়ে পূরণ হবার নয়। 9 ভাই বোনের সবার ছোট কালাম, তাকে হারিয়ে দিশেহারা ভাই বোনরা। কোনো সান্ত্বনায় থামাতে পারেনি মায়ের আর্তনাদ। রোববার রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বাইতুল ফালা জামে মসজিদে প্রথম নামাজে জানাজা হয়। নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা সহ এলাকার শত শত মানুষ জানাজায় অংশ নেন। খুব ভালো ছিল, কোনো ঝগড়া বিবাদে কোনো হানে কোনো ছিল না। ওনারা সুষ্ঠুভাবে যদি এগুলো সবকিছু তদারকি করতো তাহলে কখনোই এরকম হতো না। ওর যে বাচ্চাকে কেউ বহন করবো এরকম কেউ নাই। বাংলাদেশ সরকার যদি মনে করেন না ওর বাচ্চাকে বহনের লেগে আর ইয়ের লেগে যদি করে, সূক্ষ্ম বিচারটা যদি করে, তাহলে আমরা একটু জানাজা শেষে কালামের মরদেহ তার গ্রামের বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে রোববার দুপুরে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে মাথার উপর পড়ে প্রাণ হারান আবুল কালাম। আহত হন আরও 2 জন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বিয়ারিং প্যাড খসে পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি মেট্রো রেল চলাচল।
যাত্রী পরিবহন বন্ধ রয়েছে আগারগাঁও থেকে শাহবাগ অংশ। এতে বিপাকে যাত্রীরা, সঙ্গে আতঙ্ক আর তীব্র যানজটে শঙ্কাও করছেন কেউ কেউ। এ নিয়ে বিস্তারিত জানতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমরা এখনো পর্যন্ত কাল থেকে যে কাজ শুরু হয়েছে সেই কাজ কিন্তু এখনো পর্যন্ত চলছে। আমি যদি দর্শক আপনাদেরকে দেখাই যে যারা টেকনিক্যাল টিম যারা রয়েছেন, কারিগরি টিম, তারা সদস্যরা কিন্তু এখনো কাজ করছেন। যদিও কিছুক্ষণ আগে এখানকার একজন প্রতিনিধির সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তেনারা বলছিলেন যে কারিগরি টিম এখনো পর্যন্ত কোনো অবকাঠামোগত কোনো ধরনের ক্ষয়ক্ষতি তারা দেখতে পাননি এবং তাদের জায়গা থেকে যেই রিপেয়ারের কাজ যেটুকু করার ছিল সেটুকু তারা আসলে শেষ করে এরই মধ্যে ম্যানেজমেন্টকে তারা বুঝিয়ে দিয়েছেন। ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আজকের মধ্যেই তারা আসলে চেষ্টা করবেন যে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে, এমনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি। এবং টুকটাক বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো দ্রুততম সময়ে তারা শেষ করার পথে তারা রয়েছেন, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানটায় দেখেছি যে সারা যতটুকু জেনেছি যে সারা রাতেই কিন্তু তারা আসলে তাদের যে কর্মতৎপরতা সেটি কিন্তু চালু রেখেছিলেন। তারা আসলে সারা রাত ধরে কাজ করেছেন এবং আমরা ঠিক এই 433 নম্বর যে পিলারটি, সেই পিলারটির নিচেই কিন্তু এখন অবস্থান করছি সেখানেই। এবং আমার পাশে যে জায়গাটা সেখানেই কিন্তু গতকালকে সেই মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে এবং এখানে কিন্তু যান চলাচল বন্ধ থাকলেও পথচারী চলাচল কিন্তু রয়েছে এবং যারা আসলে পথচারীরা এখান দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে যে চাপা আতঙ্ক সেটা কিন্তু তাদের চোখে মুখে কিন্তু ফুটে উঠছে। এবং অন্য পাশের সড়কে, যেহেতু এই পাশে কাজ হচ্ছে, অন্য পাশের সড়ক দিয়ে যান চলাচল চলছে, সেখানেও তাদের যারা আসলে আশপাশ দিয়ে চলাচল করছে তাদের মধ্যেও কিন্তু সেই আতঙ্কটা থেকেই গেছে। যদিও এই ব্যাপারে যারা টেকনিক্যাল টিম থেকে শুরু করে মেট্রো রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা বলছেন যে এটা আসলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখানে তেমনভাবে কোনো ধরনের সমস্যা বা অন্য ধরনের কারিগরি ত্রুটি বা কোনো কিছুর কারণে এমনটা হয়েছে বলে তারা এখনো পর্যন্ত মনে করছেন না। যদিও এই ব্যাপারে একটি তদন্ত কমিটি এর মধ্যে গঠন করা হয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই জানেন। তাদের কাজের পরবর্তীতে আসলে এটার পূর্ণাঙ্গ তথ্য আসলে আমাদের সামনে আসবে। এবং এই যে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে আগারগাঁ থেকে শাহবাগ পর্যন্ত অংশে, যার কারণে উত্তর থেকে আসা যায় বা ওই দূরান্তের যারা রয়েছেন তাদের কিন্তু ভালো বেগ পেতে হচ্ছে। এবং সড়কে আমরা এই যে মেট্রো রেল চলাচলের বিঘ্ন সেটার প্রভাব কিন্তু আমরা গতকালকে থেকে দেখেছি, আজকেও সকালেও কিন্তু সেই একই রকম পরিস্থিতি আমরা অনেককেই দেখছি যে যারা আসলে আগারগাঁ পর্যন্ত এসে সেখান থেকে অনেকে আসলে গাড়ি পাচ্ছেন না, এরকম অভিযোগও কিন্তু আমাদেরকে অনেকে করেছেন এবং তারা হেঁটে পরবর্তী স্টেশনে গিয়ে বা এরকম অন্যান্য জায়গায় সরে গিয়ে তারা মেট্রো ব্যবহার করছেন বা অন্যান্য যানবাহনের ব্যবস্থা তারা করছেন, এমনটা আমাদেরকে বলেছেন। তো এই ছিল মেট্রো রেলের যে কাজ চলছে সেটার সবশেষ তথ্য আমার কাছে আগারগাঁ থেকে। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনার সর্বশেষ তথ্য জানছিলাম। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে লন্ডনে ফিরে নভেম্বরেই দেশে ফিরবেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, তারেক রহমানের ফেরার অপেক্ষায় মুখিয়ে আছে দেশের জনগণ। সরকার পতনের পর থেকেই আলোচনায় কবে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে দলটির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালিক সময় সংবাদকে জানালেন, পবিত্র ওমরা পালনে 20 নভেম্বর সপরিবারে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকেই লন্ডন হয়ে নভেম্বরে দেশে ফিরবেন তিনি। উমরাতে ডেফিনেটলি এটা একটা মুসলমানের এক ধরনের যে কোনো কাজের পূর্বে যেটা সামর্থ্য থাকলে মক্কা মদিনা জিয়ারত করেন বা জিয়ারত করতে চান। উনি শুনছি যে নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন, এটা বিশ্বাস করছি এবং হয়তো আসার আগে উমরা করে লন্ডনে ফিরতে পারেন। এদিকে দলের চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ফজলে ইলাহি আকবর জানান, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির পক্ষ থেকে একটি নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। তারা সরকারি বাহিনীর সঙ্গে সমন্বয় করবেন।
এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, তারেক রহমানের ফিরে আসার অপেক্ষায় মুখিয়ে আছে জনগণ। জনগণ মুখিয়ে আছে, তারেক রহমান আসবে, লাখো মানুষের জনস্রোত তৈরি হবে, এটাই তো স্বাভাবিক, এবং জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। ডেটটার ঘোষণা হওয়া বাকি, আর ফ্লাইটে জানা বাকি কখন আসবে। দলের প্রস্তুতি হলো আইন শৃঙ্খলা রক্ষা করা, যাতে শৃঙ্খলা বজায় থাকে, এটা রক্ষা করা, সেই প্রস্তুতি আমরা নিচ্ছি। দেশে ফিরে গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে থাকবেন তারেক রহমান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ডিসেম্বরে নয়, নভেম্বরে ঘোষণা করা হবে জামায়াত ইসলামীর নতুন আমিরের নাম। সময় সংবাদকে তথ্য নিশ্চিত করেছেন নতুন আমির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। রোকন সম্মেলনে ভোট গ্রহণ চলতি মাসেই শেষ হবে বলেও জানান তিনি। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। প্রতিষ্ঠার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিহাসের সবচেয়ে দুঃসময় কাটিয়েছে বিগত সরকারের শেষ 1.5 দশক। 24-এর গণঅভ্যুত্থানের পর স্বস্তিতে থাকা দলটি ইতোমধ্যে আবির্ভূত হয়েছে দেশের অন্যতম রাজনৈতিক শক্তি হিসেবে। এর মধ্যে গুঞ্জন ওঠে ডিসেম্বরে নির্বাচন করা হবে দলটির নতুন আমির। তবে 1 মাস এগিয়ে এনে সেই সময় নির্ধারণ করা হয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহ। কোনোটাই বলবো না। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির নতুন আমির নির্বাচন সংক্রান্ত কমিটির প্রধান এটিএম মাসুম। নভেম্বরের ফার্স্ট উইকে আমরা আশা করি ফলাফল চূড়ান্ত করতে পারবো আর কি। তখন ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন, আপনাদের কাছে প্রথম যাবে। প্রতিটি জেলায় রোকন সম্মেলনের মাধ্যমে আমির পদের চলমান ভোট গ্রহণ এ মাসে শেষ করার কথা জানান এটিএম মাসুম। বলেন, জেলার দায়িত্বশীলদের গণনাকৃত ভোটের ফল একীভূত করে প্রকাশ করবেন তারা। সারা দেশে রোকন সম্মেলন করেই সম্মেলনে ব্যালট দেওয়া হয়, ব্যালটের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে লোকজন ভোট দেয় আর কি। প্রত্যেকটা জেলায় একজন প্রিজাইডিং অফিসার আছে, এরা ভোট সংগ্রহ করে আমাদের কাছে পাঠাই দিবে কেন্দ্রে আসলে এরপরে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন বসে এগুলো গণনা করে রেজাল্ট ঘোষণা করবে। গঠনতন্ত্র অনুযায়ী সারা দেশে দলটির রুকন সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 3 বছরের জন্য নির্বাচন করেন নতুন আমির। এবার 1 লাখেরও বেশি সদস্য এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অতি দ্রুতই জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থী তালিকা চূড়ান্তে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জনস্বার্থে জোটবদ্ধ হওয়ার বিষয়েও উন্মুক্ত অবস্থানে এনসিপি, সেটা হতে পারে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে। এদিকে অনাস্থা জানিয়ে বিদ্যমান নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠনের দাবিও জানাচ্ছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর না করা, শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, সবকিছু মিলিয়ে কিছুটা ঘোলাটে অবস্থানে জাতীয় নাগরিক পার্টি। এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে পিছিয়ে নেই দলটি। সময় সংবাদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অতি দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে এখনো যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়েও। আক্তার হোসেন বলেন, বিএনপি সহ যে কোনো দলের সঙ্গেই হতে পারে জোট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই খোলাসা হচ্ছে না কে হচ্ছেন এনসিপির জোট মিত্র। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড, সেখানে অনেকগুলো জায়গাতেই তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যে নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে।
শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠনে আগ্রহী বামপন্থী দলগুলো। চলছে প্রাথমিক আলোচনা। নেতারা জানান নভেম্বরে চূড়ান্ত হতে পারে নির্বাচনী জোটের রূপরেখা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ার প্রাথমিক আলোচনা এগিয়ে নিচ্ছেন নেতারা। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। বাম গণতান্ত্রিক জোট তো আছেই, এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, গণফোরাম, ন্যাপ, ঐক্য ন্যাপ, এই সমস্ত পার্টিগুলোর সাথেও আমাদের আলাপ আলোচনা চলতেছে। এর বাইরেও গণতন্ত্র মঞ্চের মধ্যেও যে দলগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, তাদের সাথেও এমনি প্রাথমিক কথাবার্তা হচ্ছে যে আমরা একটা নির্বাচনী জোট করতে পারি কিনা। তারা আমাদের সঙ্গে ঐক্য পোষণ করেছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কতজন আমাদের সঙ্গে সঙ্গী হয় আর কি। আমার বিশ্বাস আমরা এই সমমনা দলগুলি আমরা একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করতে, যুক্ত ফ্রন্টের মধ্যে যোগ করতে আমরা সমর্থ হব এবং আমরা সেটা দিয়েই ভোট করবো। আমরা সেই আলোচনা এগিয়ে যাচ্ছে। নেক্সট মান্থের মধ্যে আমার ধারণা আমরা এটা সম্পূর্ণ করতে পারবো। বাস্তবতা হচ্ছে বিএনপির একটা বাক্স, ইসলামপন্থীদের একটা বাক্স, আমরা একটা নতুন বাক্স তৈরি করতে চাই, যেটা গরিব মানুষের বাক্স। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করতে চাই, যে কম্পোজিশনের মানুষরা নিজেদের স্বার্থে, গরিব মেহনতি মানুষের স্বার্থে একটা সরকার কায়েম করার জন্য লড়াই করবে। নেতারা জানাচ্ছেন কেবল দলীয় ব্যক্তি নয়, সমাজে গ্রহণযোগ্য প্রগতিশীল দলহীন লোকদেরও প্রার্থী তালিকা রাখতে চায় বাম জোট। সামাজিক যে বর্গগুলি আছে আমরা সবাই মিলে 300 আসনের আমরা প্রার্থী দেওয়ার চিন্তা করছি। বিন্দু বিন্দু জল নিয়ে একটা মহাসাগর তৈরি করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা পোষণ করতে চাই। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরিক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে। আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই, তবে অগ্রাধিকার পাচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকেও তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। আবার ধরেন সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। তবে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে শিল্প পুলিশ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। আর এটি হলো চট্টগ্রাম ইপিজেডে গুজব সৃষ্টির মাধ্যমে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির সবশেষ ঘটনা। তারা ভিডিওতে দেখা যায় কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়ে সঙ্গে সঙ্গে আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিই এবং তাদের অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়।
গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র, যার অংশ হিসেবে শ্রমিকদের বেতন ভাতা, নিয়মিত পরিশোধ সত্ত্ব A1 এবং ভিআইপি কারখানাগুলোকে টার্গেট করে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কারণ এসব কারখানাতে প্রস্তুত হয় প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের পোশাক। এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। চট্টগ্রামের 464টি কারখানায় কাজ করেন অন্তত 8 লাখ শ্রমিক। এর বাইরে চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে আরও 3 লাখ শ্রমিক রয়েছে। আর তাই অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএর। এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কেন? কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে। আর তার সঙ্গে যুক্ত হচ্ছে এখানকার নানা ইস্যু। বাংলাদেশ কিন্তু প্রতিযোগিতায় এখন একটা ভালো পজিশন আছেন। তো এই প্রতিযোগিতাকে নস্যাৎ করার জন্য এই দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত 1 বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গার্মেন্টস কারখানায় তুচ্ছ ঘটনা এবং গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রফতানি বাজার বাড়াতে শুধু পাকিস্তান নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রস্তুত ব্যবসায়ীরা। তবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ ছাড় দিতে চান না তারা। এই অবস্থায় ঢাকা ইসলামাবাদের নবম জিএসি বৈঠক ঘিরে পাকিস্তানের বাজারে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পের জন্য দরকারি কাপড় ও সুতা এবং সিমেন্ট আমদানি করেন দেশীয় উদ্যোক্তারা। আর বাংলাদেশ থেকে মোটা দাগে যায় পাট, টেক্সটাইল ফাইবার, ওষুধ ও হাইড্রোজেন পারঅক্সাইড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হওয়া পণ্যের বাজার মূল্য মাত্র 8 কোটি ডলার। তারাও যেহেতু বাংলাদেশের রপ্তানি বাড়াতে চায়, আমরাও বাড়াতে চাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত দুই দেশ। দীর্ঘ 20 বছর পর ঢাকায় নবম জিএসি বৈঠককে বাজার বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের রাষ্ট্রের সঙ্গে যে দেশের ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে সহজ, নিরাপদ এবং টেকসই, কোনো ব্যারিয়ার দিয়ে এই দেশের সাথে করা যাবে, এই দেশের সাথে করা যাবে না, সেরকম আমাদের পররাষ্ট্রনীতিও তো আমাদের ওরকম না। দুই দেশের মধ্যে প্রযুক্তি, ওষুধ, কৃষি, উচ্চশিক্ষা ও জ্বালানি খাতে পারস্পরিক বিনিয়োগের সুযোগ দেখছেন অর্থনীতিবিদরাও। দুটো দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক একটা অবস্থান তৈরি করতে হবে এবং সেটার জন্য পাকিস্তানের যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, বডি আছে, তাদের সঙ্গে বাংলাদেশের যে বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের আলাপ আলোচনাটা একটু গতি নিয়ে আসতে হবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি ঐতিহাসিক দেনা পাওনা নিষ্পত্তি করারও তাগিদ দেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক বা অমীমাংসিত যে সমস্যাগুলো আছে, তো সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করবো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 1 বছর ধরে স্কুল ব্যাংকিং থেকে সরে আসছে শিক্ষার্থীরা। এতে গেল আগস্ট পর্যন্ত 12 মাসে আমানত কমেছে প্রায় 11,500 কোটি টাকা। এই তথ্য মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। অভিভাবকরা বলছেন ঊর্ধ্বমুখী সংসার খরচ আর কোচিং বাবদ বাড়তি ব্যয়ের কারণেই সঞ্চয় করতে পারছে না তারা। এজন্য অবশ্য বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী পদক্ষেপের কথা অভাবও দায়ী বলে মনে করেন ব্যাংক সংশ্লিষ্টরা। সাইফুল ইসলামের রিপোর্ট। শিক্ষার্থীদের আর্থিক ব্যবস্থাপনা হাতে কলমে শেখাতে 2010 সালে স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করে কেন্দ্রীয় ব্যাংক। প্রথম বছর মাত্র 29,080টি স্কুল অ্যাকাউন্ট খোলা হলেও লাগাতার বেড়ে গেল আগস্টে তা দাঁড়িয়েছে প্রায় 46 লাখে। তবে কমছে আমানত।
গেল আগস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের 5 বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে 2021 সালের আগস্টে স্কুল ব্যাংকিং এর মাধ্যমে আমানতের স্থিতি ছিল 1,84,587 কোটি টাকা। পরের বছর তা বাড়ে 30.20%, আরও 6.5% বেড়ে 2023 সালে দাঁড়ায় 2,55,958 কোটি 53 লাখ টাকায়, আরও 2.23% বাড়ে পরের বছর। এর পরপরই পড়ে ছন্দপতনে, এক বছরে 4.34% কমে 2025 সালের আগস্ট শেষে স্কুল ব্যাংকিং এ আমানতের স্থিতি নেমেছে 2,50,329 কোটি 98 লাখ টাকায়। স্কুল ব্যাংকিং এ এমন মন্দ দশার কারণ হিসেবে ঊর্ধ্বমুখী সংসার খরচের সঙ্গে কোচিং এর বাড়তি ব্যয়কে সামনে আনছেন অভিভাবকরা। যে সেভিংস ছিল এইগুলাই মানে এখন খরচ করছে, ঋণগ্রস্ত হয়ে এখন চলতে হয়, এখন আর সঞ্চয়ের সুযোগ নেই। কত কম্পিটিশন, কত প্রোগ্রাম হচ্ছে স্কুলে, এগুলো সব মিলিয়ে তো সম্ভব না। ঘরে টিচার তো আছেই, প্লাস শাহজাহানপুরে আমাদের কোচিং একটা ব্যাংক আছে। পারিবারিক ব্যয়ের বিপরীতে আয় কমে যাওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের সময় উপযোগী পদক্ষেপের অভাবকে দায়ী করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। একটা চেক কিভাবে লিখতে হয় জানবে, একটা অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা দিতে হয় জানবে, তারা জানবে কিভাবে ট্রান্সফার করতে হয়। সঞ্চয় তো অফকোর্স একটা উদ্যোগ ছিল, কিন্তু তার সাথে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল লিটারেসি অফ দ্য স্কুল স্টুডেন্টস। কমন একটা জমাদানের একটা বাক্স রাখবে, সেখানে যে ছেলেমেয়েরা ফেলবে, তাই না? তো ছেলে মেয়েদের কাছে তো ফাইন্যান্সিয়াল লিটারেসির ইম্পর্টেন্সটা বোঝাতে হবে, এটার ইম্পর্টেন্সটা কি এবং হাউ টু সেভ, এগুলো বুঝালে পরে ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। স্কুলগুলোতে ব্যাংক শাখার সুবিধা দেওয়া সহ আগামীতে স্কুল ব্যাংকিং কার্যক্রম বাড়ানোর পরিকল্পনার কথা জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। বিভিন্ন কারণে এটা পরিমাণ বাড়তে পারে। যদি এরকম হয় যে পরিবারের কোনো অধিক খরচ হওয়ার কারণে একটি স্পেসিফিক মান্থে তারা আর সন্তানকে বাড়তিভাবে সঞ্চয় করার জন্য টাকা দেয়নি। মাত্র 100 টাকা আমানত রেখে 11 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা খুলতে পারেন স্কুল ব্যাংকিং এর হিসাব, যেখানে রয়েছে সব ধরনের ফি ও চার্জের ক্ষেত্রে রেয়াত সুবিধা সহ বিনামূল্যে অনলাইন ব্যাংকিং ও স্বল্প খরচে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে নিহত আবুল কালাম আজাদের মরদেহ গ্রামের বাড়ি শরীয়তপুরে পৌঁছেছে। সকাল 9টায় জানাজা শেষে নড়িয়া জামে মসজিদ কবরস্থানে দাফন করা হবে। এই মুহূর্তে নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে আছেন সহকর্মী বিএম ইসরাফিল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইসরাফিল, মেট্রো রেলে যে দুর্ঘটনা ঘটে আবুল কালাম আজাদ যে নিহত হয়েছেন, সেই আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে কিন্তু গতকাল রাত 12টা পরে অর্থাৎ 12:30টার মধ্যে কিন্তু তার মরদেহ শরীয়তপুরে এসে পৌঁছেছে এবং এরপর থেকে কিন্তু শরীয়তপুরের তার যে আত্মীয় স্বজন বা গ্রামের বাড়িতে তার যে প্রতিবেশীরা রয়েছে, তার সহকর্মী রয়েছে, তারা অনেকেই কিন্তু শরীয়তপুরের এই গ্রামের বাড়িতে এসে তাদের এই যে একটি শোকের মাতম যে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং ইতিমধ্যেই এখানে যে একটি এখানকার সাধারণ মানুষের এবং তার পরিবারের লোকজনের ভিতরে যে একটি শোকের ছায়া, যে সাধারণ এই ধরনের ঘটনাকে আসলে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। এবং সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে তার দুটি ছোট সন্তান রয়েছে, একজনের বয়স রয়েছে শুধুমাত্র 5 বছর এবং আরেকজনের বয়স, মেয়েটির বয়স রয়েছে 3 বছর। এখনো তারা একেবারেই ছোট, বাবার জন্য যে তাদের যে অভাব বা কান্না করার যে বয়স, সেটি আসলে তারা এখনো বুঝতে পারে না যে তার বাবা আসলে যে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো এখানকার আমরা তাদের স্বজন এবং বিভিন্ন জনের সাথে আমরা কথা বলে দেখেছি যে তাদের একটাই দাবি যে আসলে এই পরিবারটি কিভাবে আগামীতে তাদের পরিবার চলবে এবং কিভাবে এই পরিবারের যারা সদস্য রয়েছে তাদের এই সংসার পরিবার পরিজন নিয়ে তাদের আগামী ভবিষ্যৎ কিভাবে গড়ে উঠবে। তো আমরা দেখেছি যে আসলে এই এলাকাটি অর্থাৎ তার গ্রামের বাড়ি নড়িয়ার এই এলাকায় ঈশ্বরকাঠিতে কিন্তু একেবারে যে পরিবেশ তৈরি হয়েছে সেটি কিন্তু একেবারে অন্যরকম একটি পরিবেশ, যে আসলে এই ধরনের মৃত্যুকে কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষের সাথে কথা বলে তারা যেটা জানিয়েছেন যে আসলে একেবারে সরকারের যে গাফলতি, অর্থাৎ এই যে মেট্রো রেলের এই ধরনের স্ট্রাকচার গুলো যেভাবে পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো, এটি কিন্তু আসলে তারা যেভাবে নিচ্ছে যে এটি
সরকারের গাফলতি হিসেবেই তারা আসলে দেখছে। তো এই অবস্থার ভিতর থেকে এখানে যে আবুল কালাম আজাদ ও কিন্তু একেবারেই মাত্র 5 বছর আগে সে বিয়ে করেছিল এবং এই 5 বছরের ঠিক এই সময় তার কিন্তু যে দুটি সন্তান এবং সেই সন্তান দুটোকে নিয়ে কিন্তু তারা এখন গ্রামের বাড়িতে এসেছে এবং আগামীতে তারা কিভাবে তাদের পরিবার পরিজন নিয়ে চলবে সেটা নিয়ে কিন্তু তারা এখন মহা চিন্তার মধ্যে রয়েছে। তবে কিছুক্ষণ পরেই অর্থাৎ সকাল 9টার দিকে এই আবুল কালাম আজাদের বাড়ির ঠিক পাশে একটি প্রাইমারির স্কুল মাঠে তার জানাজা হওয়ার কথা রয়েছে এবং এরপরে নড়িয়া জামে মসজিদের যে কবরস্থান রয়েছে সেখানে তার মরদেহ দাফন করা হবে। এই ছিল শরীয়তপুরে আবুল কালামের আজাদের বাড়ি থেকে সর্বশেষ খবর। মেট্রো রেলে নিহত কালামের দাফনের সর্বশেষ তথ্য জানছিলাম। শত চেষ্টা করেও সড়ক থেকে লক্কর ঝক্কর গাড়ি সরাতে পারেনি সরকার। একের পর এক ভ্রাম্যমাণ আদালত বসিয়েও সুফল মেলেনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করলে গণপরিবহন সংকটে তৈরি হয় যাত্রী ভোগান্তি। এদিকে পুরানো গাড়ির মেয়াদ নির্ধারণে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সমিতি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন কোনো কিছু না দেখেই ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ। যানবাহনের ফিটনেস, চালকদের স্বাস্থ্য সুরক্ষা ও লাইসেন্স প্রদানের জটিলতা নিয়ে সাইফুল রুদ্রর 3 পর্বের ধারাবাহিক আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর মাসে দেশের 6টি বিভাগে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে 386টি। এসব অভিযানে মামলা করা হয় 2618টি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় 13 জনকে, জরিমানা আদায় করা হয় 65,21,100 টাকা এবং ডাম্পিংয়ে পাঠানো হয় 364টি গাড়ি। বিআরটিএ বলছে পুরনো বাস অপসারণ ও সড়কে যানবাহনের নানা অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। আমাদের বিআরটিএর কর্মকর্তাদেরকে আমরা এই বিষয়ে কিন্তু সতর্ক করেছি, কারণ এখানে আবার দালাল একটা শ্রেণী মধ্যস্বত্বভোগীর তৈরি হয়। RFID আমরা ইন্ট্রোডিউস করেছি, যে কারণে আমাদের কিন্তু গাড়ি বাধ্যতামূলক তাকে আসতে হবে এবং আমরা সেটা ডিটেক্ট করি। ফলে এখন কিন্তু কোনো গাড়ি ছাড়া কোনো ফিটনেস পরীক্ষা হচ্ছে না। সড়কে থাকা পুরনো লক্কর ঝক্কর গাড়ি সরিয়ে নিতে বিআরটিএর চালানো অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সরকারের কাছে 8 দফা দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। তাদের মতে মেয়াদ বিবেচনায় বাণিজ্যিক মোটরযান বাতিলের পরিকল্পনায় অর্থনৈতিক চাপ তৈরি হবে। শুধু একটা কথাই শিখছেন যে মেয়াদ উত্তীর্ণ বলতে গেলে তো 5 বছরটাও মেয়াদ উত্তীর্ণর চাইতে খারাপ হতে পারে। লক্কর জক্কর আর আপনার মেয়াদ উত্তীর্ণ এক না। লক্কর জক্কর হলে আপনার ভালো গাড়িও সেটা চলতে গিয়ে ডেন্ট হয়েছে আপনার চালানোর অদক্ষতার জন্য বা রাস্তার জন্য, ইকোনমিক লাইফের উপর যে গাড়িকে বাদ দেওয়ার জন্য বলবে, এটা দেশের জন্য অর্থনৈতিক চাপ। অন্যদিকে পেশাদারিত্বের প্রশ্নে বিআরটিএ পিছিয়ে আছে বলে মত পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের। জানান ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলার দায় বিআরটিএর। ফিজিক্যাল জিনিস দেখতে হয়, সেফটি জিনিস দেখতে হয়, লাইটিং দেখতে হয়, ইন্ডিকেটর দেখতে হয়, পলিউশনের প্যারামিটারগুলি দেখতে হয়। সরি টু সে এগুলি না দেখেই বিআরটিএ কাজ চালিয়ে যাচ্ছেন। যখন অভিযান সর্বস্ব ড্রাইভ দেয় তখনই বোঝা যায় যে প্রতিষ্ঠানগুলি পেশাদারি না। পরিবহন খাত সংস্কারে বর্তমান সরকারের কাছে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল। পলিটিক্যাল সরকার অনেক কারণেই অনেক কিছু পারে না, এই সরকারও এটা পারল না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, কারণ এটা সংস্কারের ব্যাপার। বিআরটিএর প্রতিটি সার্কেলে থাকা ফিটনেস যাচাইয়ের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হলে সনদ দেওয়ার প্রক্রিয়া কিছুটা হলেও স্বচ্ছ হবে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগের 6 জেলায় নেই আধুনিক ডাম্পিং স্টেশন ও সঠিক ব্যবস্থাপনা। এতে পরিবেশে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। দিন দিন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে বলে জানান চিকিৎসক। এদিকে যন্ত্রপাতি আর লোকবল সংকট জানিয়ে সমাধানের আশ্বাস দিতে পারেনি কর্তৃপক্ষ। অপূর্ব রিপোর্ট। বরিশাল শহরের কাউনিয়ার ময়লাখোলা লাগোয়া পুরানপাড়া এলাকার বাসিন্দা হামিদা বেগম। 7 সদস্যের পরিবারের 4 শিশুসহ 6 জনই আক্রান্ত হাঁপানি রোগে। ডায়রিয়ার মতো অসুখ এখানে নিত্যদিনের। এলাকাটির প্রায় 10,000 বাসিন্দা ভুগছেন নানা রোগে। মহানগরীর 30টি ওয়ার্ড থেকে প্রতিদিন 200 টন বর্জ্য ফেলা হয় এখানে। স্বাস্থ্যসম্মত ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিনিয়ত দূষণের শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। ময়লাখোলা মুগো এককালে কাছে গন্ধে ঘরে থাকতে পারি না,
মাইয়ে পোলার অসুখ ছাড়ে না, পোলাপান স্কুলে যাইতে পারতেছে না, ওপারে কোনো পোলাপান আসতেছে না, রাস্তা বন্ধ থাকে, এত দুর্গন্ধ আসে, কোনো মেহমান কেউ থাকে না। সিটি কর্পোরেশন এবং যে মন্ত্রণালয়ের দায়িত্বে সিটি কর্পোরেশন রয়েছে তাদের উদ্যোগে অতি সত্বর আধুনিক যে ওয়েস্ট ম্যানেজমেন্ট রয়েছে সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় নানা পরিকল্পনা থাকলেও স্থায়ী সমাধান ও আধুনিক ডাম্পিং স্টেশন বাস্তবায়নে সময় লাগবে বলছে সিটি কর্পোরেশন। আমরা নতুন একটা জায়গা খুঁজছি, আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাটা আরও সুন্দরভাবে করার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা সেইভাবে আমাদের সিটি কর্পোরেশন অগ্রসর হচ্ছে। এমন পরিবেশের কারণে গত 10 বছরে ময়লাখোলা এলাকায় অন্তত 10 জন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। টনকে টন বর্জ্য পরিসংখ্যানের বিচারে ঠিক হিসেব করা যায় না। এমন অস্বাস্থ্যকর পরিবেশে কতজন রোগবালাইয়ের শিকার কিংবা অসুস্থতায় কতজনই বা মারা গেছেন। আর ঘর ছাড়া যে হয়েছেন বহু মানুষ তা এই এলাকাটি একটু ঘুরলেই বোঝা যায়। আর এই ভোগান্তি কেবলমাত্র বরিশাল শহরেই নয়, রয়েছে বিভাগের 6 জেলা জুড়েই। বিভাগের প্রথম শ্রেণী পৌরসভার মর্যাদা লাভ করা ঝালকাঠি পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চিত্র আরো ভয়াবহ। খোদ পৌর কর্তৃপক্ষই সুগন্ধা নদীটিকে বানিয়েছে ময়লার ভাগাড়। দূষণের পাশাপাশি নদীর পানিতে ছড়িয়ে পড়ছে রোগ জীবাণু, যদিও শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। বর্জ্যগুলো যেমন নদীতে ফেলা হচ্ছে, এ ব্যাপারে আসলে কারো কোনো আগ্রহ, মানে এটা যে সমাধানের কোনো আগ্রহ আমরা আসলে দেখতে পাচ্ছি না। অচিরে একটা ডাম্পিং এরিয়ার দরকার ঝালকাঠিতে, তা শহর থেকে বাইরে হতে হবে, শহরের মধ্যে না, তাইলে এই মানুষগুলো রোগ থেকে বাঁচবে। এদিকে নানা সংকটে অচল অবস্থায় পড়ে রয়েছে পিরোজপুর পৌরসভার একমাত্র ডাম্পিং স্টেশনটি। 2022 সালে স্টেশনটি উদ্বোধনের পরও এখনো পূর্ণাঙ্গভাবে চালু হওয়া শহরের বর্জ্য ব্যবস্থাপনায় কার্যত কোনো সুফল আসেনি। রাস্তাঘাটে যত্রতত্র ময়লা ফেলে মানুষের হাঁটা চলার খুবই কষ্ট হয়, বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা যারা রাস্তা থেকে যায় গন্ধে নাক চেপে ফেলায়। আজকে বর্জ্য ব্যবস্থা সেরকম কোনো ব্যবস্থা পৌরসভা করেনি। বরিশাল বিভাগের অন্তত 93 লাখ মানুষের বর্জ্য ব্যবস্থাপনা যদি আরও আধুনিকায়ন করা সম্ভব না হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি আরও বাড়বে বলছে চিকিৎসকরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এক নিষেধাজ্ঞা শেষ না হতেই আরেক নিষেধাজ্ঞা। মাইলিশ রক্ষার পর এবার টানা 8 মাস জাটকা সংরক্ষণে অভিযান সরকারের। 1 নভেম্বর থেকে 30 জুন নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। জেলেরা বলছেন অক্টোবরের নিষেধাজ্ঞায় তারা ঠিকভাবে সহায়তা পাননি। আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞার সময় 4 মাস ভিজিএফ এর চাল পাবেন জেলেরা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য, সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মায়ালিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের সব অভয়ারণ্য ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। 25 অক্টোবর মধ্যরাত থেকে নদী ও সাগরে জাল ফেলতে পারছেন জেলেরা। তবে এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই 5 দিন পর শুরু হচ্ছে 8 মাসের জাটকা ধরায় আরেক নিষেধাজ্ঞা। 1 নভেম্বর থেকে 30 জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। এ সময় অনেক সাবধানে মাছ ধরতে হয় জেলেদের। 25 সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হয়। পটুয়াখালী জেলেরা বলছেন অক্টোবরে নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি। বর্তমানে বড় জালেও জাটকা আটকে ওপারে চলে আসে। জাটকা শিকার সম্পূর্ণ বন্ধ করতে আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মাঝে মাঝে 2-1টা জাটকাও বাজে, জাটকা বাজলে হেডা আবার লইয়ে ব্যস্তও যাওয়া যায় না, হয়তো নিজেকে খাওয়া লাগে। আর যদি কোস্টগার্ড পুলিশ এরা যদি ধরে লাজত দিয়ে দেবে। একটা বোট গড়াইতে আপনার 70-80 হাজার টাকা দরকার হয়, একটা জাল বানাইতে 30-40 হাজার টাকা হয়। দৈনিক মাছ পাওয়া যায় না 1 কেজি। 1 কেজি ডিজেলের দাম 105 টাকা। একটা ফ্যামিলিতে 8-10 জন মানুষ থাকে, কিছু করার নাই। চাউল আমাদের ঠিকমতো সময় পাই না, 8 মাস অভিযোজন, চাল পাওয়া যায় আরো 6 মাস পরে। মৎস্য বিভাগ বলছে ইলিশের উৎপাদন বাড়াতেই এমন উদ্যোগ। তবে সরকার এই নিষেধাজ্ঞা চলাকালে 4 মাস জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যে ইলিশ এখন প্রজনন করলো তার বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর সকলের সাথে মিলে কাজ করে যাবে। এই সময়ে জেলেরা আপনার 4 মাসের জন্য তারা ভিজিএফ পাবে, সেটা সরকার যখন দিবে আমরা যথাসময় তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সরকারিভাবে পটুয়াখালীতে 89,000 নিবন্ধিত জেলের সরকারি খাদ্য সহায়তার আওতায় রয়েছেন 59,000 জন। সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘদিন পর ফের সরগরম মৎস্য অবতরণ কেন্দ্র। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। মাছের সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদেরও।
বিস্তারিত জানাতে পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবির, গতকাল মাছ ধরার উপর 22 দিনের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই সরগরম হয়ে উঠেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। প্রাণ ফিরে পেয়েছে পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত হয়ে উঠেছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। দীর্ঘ 22 দিন বেকার সময় কাটানোর পর এখানকার যে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ী, শ্রমিক সকলে তাদের যে কর্ম সেটি ফিরে পেয়েছেন। পাশাপাশি জেলেরা সমুদ্রে এবং নদীতে মাছ শিকার করতে পেয়ে তারা কিন্তু খুবই আনন্দ প্রকাশ করেছেন। অর্থাৎ 22 দিন নিষেধাজ্ঞা কালে তাদেরকে সম্পূর্ণ বেকার থাকতে হয়েছে, তাদের রুটি রুজির ব্যবস্থা ছিল না বললেই চলে। সরকারের পক্ষ থেকে কিছু সহযোগিতা দেওয়া হয়েছিল, তাও ছিল একেবারেই অপ্রতুল। তো সেক্ষেত্রে জেলেরা এবার মাছ ধরার সুযোগ পেয়ে তারা কিন্তু আনন্দিত, তারা কিন্তু তাদের মুখে এক প্রকার বলা চলে খুশির ঝিলিক দেখা গেছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে মহিপুর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে সকাল থেকে জেলে ট্রলারগুলো ঘাটে এসে নোঙর করেছে এবং ইলিশ বোঝাই করে তারা ঘাটে ফিরেছেন। আমরা যেটি এখানে লক্ষ্য করেছি সেটি হলো ইলিশ দীর্ঘদিন পর বাজারে এলেও দাম কিন্তু কমেনি, অর্থাৎ সরবরাহ যে পরিমাণ এসেছে চাহিদা তার চেয়েও বেশি, যার কারণে দাম কিন্তু কমেনি। এবং এখানকার জেলেরা বলছেন যে ইলিশ যদি ঝাঁকে ঝাঁকে ধরা পড়ে এবং এটি যদি কন্টিনিউ হতে থাকে, আবহাওয়া অনুকূলে থাকে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে ইলিশের দাম কমে আসতে পারে এবং ক্রেতাদের নাগালের মধ্যে আসতে পারে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছে। তো এতটুকুই ছিল পটুয়াখালীর আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্রে। যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনে এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ, শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। হামাস জানায় 13 বন্দির লাশ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে তারা। এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এ পর্যন্ত 15টি লাশ ফেরত দিয়েছে হামাস, কিন্তু 5 দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি। 48 ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিম তীরে এলোপাতাড়ি অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর 2 সদস্যকেও হত্যা করার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজায় একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে অংশ নেবে আরব দেশগুলো। কাতারে এ নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। একই সময়ে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে গাজার মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি20 সিরিজের খবর। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক সেই হোপের। দুদলের গল্পটা দুরকম। টি20তে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে দুদলের লক্ষ্যটা একই,
টি-20 বিশ্বকাপের বাকি 3 মাসের মতো, তবে বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র 6 ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আয়দার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ সেখানে আমার অনেকটা হেল্প করবে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে, যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম, ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। ম্যাচ ডের আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। ফ্লাডলাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শটার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সবারই পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। এখানকার উইকেট দেখে খুব ভালো লেগেছে। এটা ব্যাটিং সহায়ক হবে, আমরা সামর্থ্যের পুরোটাই দিব। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আশা করছি সেটা খুব দ্রুতই কাটিয়ে উঠে ভালো খেলবো। এখন পর্যন্ত মোট 19 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 1 জয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন দেখার অপেক্ষা এই সমীকরণটা সমান করতে পারে কিনা টাইগাররা। বাংলাদেশের চ্যালেঞ্জ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া আর সেরা ছন্দে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠ, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকবে টাইগাররা, তবে ভুলে গেলে চলবে না এই ক্যারিবিয়ানদের টি-20 ইতিহাসের কথা। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। শত বছরের ভাসমান বাজারের খবর। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা। এ বাজারে বেচাকেনা সবই চলে নৌকায়। শত শত নৌকা আর ক্রেতা বিক্রেতার ভিড় দেখলে মনে হবে নদীর বুকে ছোট্ট একটি গ্রাম। শত বছরের এ ভাসমান বাজারকে অ্যাগ্রো ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণার পরিকল্পনা প্রশাসনের। জিয়াউল হকের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফোটার আগেই সারি সারি নৌকার এই দৃশ্য নজর কাড়বে যে কারোর। দেখে মনে হতে পারে এটি থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের কোনো ভাসমান মার্কেট, কিন্তু না, এটি পিরোজপুরের নাজিরপুরের বৈঠাকাটার ভাসমান বাজার। স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন ফসল ও সবজি তুলে নৌকায় করে নিয়ে আসেন বেলুয়া নদীর বৈঠাকাটার ভাসমান বাজারে। ভৌগোলিক কারণে এখানকার সার্বজনীন বাহন হচ্ছে নৌকা। আশপাশের মানুষ সবজি আর নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে বাজারে আসে নৌকায় করে। ক্রেতারাও কিনতে আসেন নৌকা নিয়েই। সময় আর অর্থ বাঁচাতে পণ্য ডাঙায় তোলা হয় না, তাই নৌকাতেই চলে বেচা কেনা। স্থানীয়দের পাশাপাশি পাইকারি ক্রেতারাও এখান থেকে পণ্য কিনে নদীপথেই নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। সিজনে কাঁচামাল, তরিতরকারি, শাকসবজি সবকিছু পাওয়া যায়। আমি এখান থেকে চারা নিয়ে বাগেরহাট মোল্লারহাট যাব। বরিশাল অঞ্চলের অর্থনীতিকে বহন করে। It's a very old market and it's very exciting here to see all these boats, people selling this stuff. বেচাকেনা ছাড়াও ভাসমানে বাজারটি দিন দিন দেশি বিদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। এটিকে অ্যাগ্রো ইকো ট্যুরিজম হিসেবে ঘোষণার পরিকল্পনা চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পর্যটনের ভিড় ইদানিং লক্ষ্য করা যাচ্ছে এবং দিন দিন এই বাজারটি জনপ্রিয়তা পাচ্ছে এবং আমাদের এই যে ভাসমান বাজারটি, এটাকে আমরা কেরালার সাথে তুলনা করতে পারি। এটা আমাদের বাংলার কেরালাও বলা যায়। এখানে আমরা পর্যটন শিল্পটা দিন দিন কিভাবে বিকাশ লাভ করবে সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ বৈঠাকাটা বাজারে প্রতি হাটে প্রায় কোটি টাকার কৃষি পণ্য বেচা কেনা হয়। সময় সংবাদ, পিরোজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুচ্ছ ঘটনায় ফের রণক্ষেত্র। সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ। গাড়িতে আগুন, ভাঙচুর, আহত বেশ কয়েকজন।
বিয়ারিং প্যাডের আঘাতে নিহত কালামের পরিবারে আহাজারি। নারায়ণগঞ্জে প্রথম জানাজা, আজ শরীয়তপুরে দাফন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ। এবং বিএনপি বা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি, চলছে প্রার্থী তালিকার কাজও, জানালেন আখতার হোসেন। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম নেতাদের জোটের রূপরেখা। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ ইমন। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।